রৌনক নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। 8 তলার উপরে সম্পূর্ণটা নিয়ে ডুপ্লেক্স সিস্টেমে বানানো হয়েছে বাসা। রৌনকের বাবা অনেক বছর আগে এদেশের নামকরা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে সম্পূর্ণ বাসা ডিজাইন করিয়েছেন, সাজিয়েছেন। রৌনকের বারান্দা থেকে ভিউটা চমৎকার সুন্দর দেখায়। দক্ষিণমুখী হওয়ায় বাতাসের অভাব হয় না। শান্ত চিত্তে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ব্যস্ত রৌনক। সম্ভবত তার মস্তিষ্কের ভেতর কিছু চলছে, গভীর কোনো ভাবনায় আচ্ছন্ন সে। তাই তো তানিয়ার প্রবেশ টের পায়নি। পেছনে এসে দাঁড়িয়ে ঝেড়ে কাশে তানিয়া। কাশির শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় রৌনক। তানিয়াকে দেখে উদ্বিগ্ন না হয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কখন এলে তুমি? এই তো, যখন তুমি কারো ভাবনায় গভীর পর্যন্ত ডুবেছিলে। নিজের কথার সঙ্গে আরো যোগ করে তানিয়া বলে, তোমার রুমের দরজা আনলক ছিল, তুমি রুমে ছিলে না, তাই অনুমতি ছাড়ে চলে এলাম। রাগ করোনি নিশ্চয়ই? সিগারেটে আরেকটা টান দিয়ে সামনের দিকে তাকায় রৌনক। অস্বীকার করে না, তাই তানিয়া ধরেই নেয় রৌনক সত্যি সত্যি কাউকে নিয়ে ভাবছিল। বিকালে মায়ের ঘর থেকে বের হবার সময় যখন চায়ের বিষয়টা বলে তখনই বুঝতে পেরেছিল দেয়ার ইজ সামথিং রং। রৌনকের জীবনে হয়তো কারো আগমন ঘটেছে, নয়তো এমনি এমনি কারো প্রশংসা করার মানুষ সে নয়। ও মুখ সহজে কারো নাম জপে না, প্রশংসা করে না, খুব সহজে কাউতে মুগ্ধ হয় না। সেই মানুষটাই যেহেতু কারো প্রশংসা করেছে আগ বাড়িয়ে, তার মানে নিশ্চয়ই মনের ঘরে কারো আগমনের আয়োজন চলছে। কোনো ভনিতা না করে তানিয়া সরাসরি প্রশ্ন করে, তোমার জীবনে আজকাল কি চলছে বলো তো রনক? তানিয়ার প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় রৌনক। জিজ্ঞাসা করে, এই অসময়ে ভাইয়াকে রেখে তুমি আমার ঘরে কেন ভাবি? প্রসঙ্গ পাল্টাতে আমার প্রশ্নের জবাবে আমাকেই প্রশ্ন করা হচ্ছে। যে বিষয়টা আমি নিজেও জানি না সেটা তোমায় কি করে বলি বলো তো? আচ্ছা, বুঝলাম। তানিয়া জোর করে না। সে ভালো করেই জানে জোর করলেই রৌনক কিছু বলে দিবে না। তার যেটা বলা সেটা জিজ্ঞাসা না করলেও বলবে, আর যা সে বলতে চায় না সেটা হাজারবার জিজ্ঞাসা করলেও মুখ খুলবে না। তাছাড়া রৌনক তার জীবনের পার্সোনাল স্পেসে কারো হস্তক্ষেপ করাটা একদমই পছন্দ করে না। সিগারেট পরপর ফুঁক দিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে রৌনক আবারও জিজ্ঞাসা করে, বললে না ভাইয়াকে রেখে তুমি এখানে কেন? তাকে রেখে নয়, বরং বলো আমাকে দেওয়ার মতো সময় আজকাল তার নেই। কেন? ভুলে গেলে আমি তার জীবনে পেন্টিং এর পরে আসি। নতুন কিছু আঁকছে নাকি? হ্যাঁ, তোমার ভাইয়ের ভাবে মনে হচ্ছে জলদি সে নিরুদ্দেশ হবে। তাই নাকি? গতকালই বলছিল চার দেয়ালের ভেতরে নাকি তার চিত্রের রং ফুটে উঠছে না, মনোনিবেশ করতে পারছে না ঠিকঠাক। আর কাজ করলে কেমন হয় বলো তো ভাবি? কি কাজ? ভাইয়াকে 24 ঘন্টা ফলো করার জন্য একজন লোককে হায়ার করলে কেমন হয় বলো তো? তার কাজই হবে ভাইয়া কোথায় যাচ্ছে, কি করছে সেই খবর রাখা, আমাদের আপডেট করা। এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই বলছো? কি প্রয়োজন? প্রয়োজন না থাকলে তুমি কেন ডিটেকটিভ হায়ার করছো? রৌনকের কথায় বিন্দুমাত্র বিচলিত হয় না তানিয়া। 2 বছর ধরে তানিয়া একজন ডিটেকটিভ হায়ার করে রেখেছে, যার কাজ কেবল রাদিন কখন কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে সেই খবরটা তানিয়া অবধি পৌঁছে দেওয়া। তবে এই বিষয়টা সে রৌনককে জানায়নি, তবুও সে জানে। শুনে একটু ঘাবড়ায় না তানিয়া। রৌনক যে কোনোভাবে বিষয়টা জানতে পারবে এই বিষয়ে ধারণা ছিল তানিয়ার। তার মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যার চারিদিকে এত জানাশোনা, তার কাছ থেকে কিছু গোপন রাখাটা সহজ নয়। যদিও গোপন করাটা শুরু থেকে তানিয়ার ইন্টেনশন ছিল না, প্রয়োজন হয়নি বলেই বলা হয়নি। রৌনক আরও জিজ্ঞাসা করে, তুমি কি ভাইয়াকে সন্দেহ করো ভাবি? তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের আগে তার নিজের ক্লাসমেটের সাথে প্রেম ছিল, সেই খবর তো তুমি জানো রনক। মাথা ঝাঁকায় রৌনক। তানিয়া আরো বলে, 2 বছর আগে খবর পেয়েছি তোমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকা তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এই খবর ভাইয়া জানে? জানে। ভাইয়া কি? রৌনকের কথা শেষ করতে না দিয়ে তানিয়া নিজেই বলে, সেই সন্দেহ থেকে আমি ডিটেকটিভ হায়ার করেছি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমার সন্দেহ সত্যি প্রমাণিত হয়নি। তবে যতবার তোমার ভাইয়ের পেইন্টিং এর বাহানা দিয়ে বাসার বাইরে থেকেছে, ওই ডিউরেশনে সে তার প্রাক্তনের সঙ্গে একবার হলেও দেখা করেছে। এই পর্যন্ত তোমার ভাইয়ের বেশ বড় অ্যামাউন্ট তাকে দিয়েছে ফিনান্সিয়াল সাপোর্ট করতে। তুমি অবাক হওনি বিষয়টা আমি জানি শুনে? না। কেন? আমি আগে থেকেই জানতাম কোনো না কোনোভাবে তুমি বিষয়টা জানতে পারবে। কি করবো বলো তো? শুধু ব্যবসা নয়, তোমাদের সবার দায়িত্ব আমার উপর। তাই কে কি করছো খোঁজ রাখতে হয়, তোমাদের সেফটির জন্য কান খোলা রাখতে হয়। তোমার জানা নিয়ে আমার কোনো আপত্তি নেই রনক। আমি বরং তোমায় বলতাম, যেহেতু নিজেই হ্যান্ডেল করতে পারছিলাম তাই আর বলার প্রয়োজন হয়নি। রৌনক আর কিছু বলে না। তানিয়া চুপ করে দাঁড়ায়। তানিয়া ইচ্ছে করে রৌনককে জানায়নি গতকালই সে রাদিনের ফোন চেক করে পেয়েছে তার আন্ডারে 2 সিঙ্গাপুরের টিকিট কাটা হয়েছে।
শতভাগ শিওর না হলেও তার মন বলছে রাদিন তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছে। কেন যাচ্ছে তা অবশ্য সে জানে না, তবে জলদি জেনে যাবে। মেয়েদের সন্দেহ অনেকাংশেই সত্যি হয়ে যায়, তবে তানিয়া চায় না তার সন্দেহটা সত্যি হোক। রাদিনের সঙ্গে তার প্রেমের বিয়ে না হলেও তার জীবনে ভালোবাসার ব্যাখ্যায় কেবল রাদিনই আছে আগাগোড়া। এই জীবনে ভালোবাসার মানুষের কাছে সে প্রতারিত হতে চায় না। এখন তো ও নাই, যখন তাদের জীবনের সঙ্গে দুটো সন্তানের জীবনও জড়িয়ে আছে। তানিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞাসা করে, আর কিছু বলবে ভাবি? আমি এলাম তোমার খোঁজ খবর নিতে, তুমি উল্টো আমার খোঁজ নিয়ে নিলে। স্মিত হাসে রৌনক। তানিয়া জিজ্ঞাসা করে, কি সিদ্ধান্ত নিলে? আপাতত কিছুই না। তোমরা যা চাইছো এই মুহূর্তে আমার পক্ষে এমন কিছু করা সম্ভব না। সাবা হোক বা অন্য কেউ, এই মুহূর্তে বিহি নামক চ্যাপ্টারটা রিওপেন করার মতো সময় হাতে নেই ভাবি। প্রচণ্ড ব্যস্ত আছে, ব্যবসাটা এত ছড়িয়েছে, নিজের ব্যক্তিগত জীবনে ফোকাস করার সময় নেই আমার। ব্যস্ততা তো থাকবেই রনক, তাই বলে তুমি ব্যক্তিগত জীবনকে তোয়াক্কা করবে না? ভেবে দেখেছি ভাবি, এই মুহূর্তে কোনোভাবে সম্ভবই না। নিজেকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই, সেখানে বিয়ে করবো কি করে বলো? তানিয়া আরো কিছু বলতে চেষ্টা করে, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে রৌনক বলে, ভাইয়াকে বলো আমার তার সঙ্গে জরুরি কথা আছে। তার সময় কখন হবে? আচ্ছা বলবো। গুড নাইট ভাবি। গুড নাইট। তানিয়া সন্তর্পণে বেরিয়ে যায়। বুঝতে পারে রৌনক আর কথা বলতে চাইছে না, তাই তাকে আর না ঘেটে বেরিয়ে যায়। তানিয়া চলে যেতেই রৌনক আরেকটা সিগারেট জ্বালায়। চলে আসার সময় পেছন ফিরে চিত্রলেখার মুখটা দেখেছিল সে। সেই চেহারায় তার চোখের পাতায় ভাসছে। মেয়েটা মুখে কিচ্ছু বলে না, অথচ তার চোখ ভর্তি কথার ঝুলি। সে জানতে চাইলে কি চিত্রলেখা তাকে নিজের মনের কথা বলবে? অকপটে বারান্দায় গ্রিলের সঙ্গে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চিত্রলেখা। যদিও এটা চৈত্র মাস নয়, তবু তার মনের ভিতরে চৈত্রের খরা। তৃষ্ণায় ভেতরটা খা খা করছে, তবে এই তৃষ্ণা পানির নয়। কিসের তা জানতে চায় না চিত্রলেখা। বাতাসে গাছের পাতা নড়ছে, সেই সঙ্গে চিত্রলেখার খোলা চুলও উঠছে। বাতাসের মৃদু ধাক্কায় ওড়নাটাও এদিক সেদিক করছে। মস্তিষ্কের ভেতরে তার হাজারটা চিন্তাভাবনা ছড়াছড়ি। এসব চিন্তাভাবনা শুরু আছে, কিন্তু কোনো শেষ নেই কোনো মানে। তাও ভাবনা মস্তিষ্কের ভেতর শেকড় গজিয়েছে। হাই তুলতে তুলতে চোখ ডোলে বোনের পাশে এসে দাঁড়ায় চারু। চিত্রলেখার কাঁধে মাথা রাখতে রাখতে বলে, তুমি এখানে দাঁড়ায় আছো কেন আপা? বলতে বলতে আবারও হাই তুলে চারু। চিত্রলেখা চারুর প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুই উঠে আসলি কেন? ঘুম ভেঙে গেল, তাকাই দেখি তুমি নাই, তাই তো দেখতে আসলাম তোমাকে। তোর চোখে অনেক ঘুম, যা ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবা না? সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে চিত্রলেখা বলে, ঘুম আসছে না। কেন আপা, কারো কথা ভাবতেছো? কারো কথা ভাবতেছো? জিজ্ঞাসা করে বুকের ভেতরটা কেমন করে উঠে চিত্রলেখার। প্রশ্নটা কোথায় গিয়ে যেন বিধে। কারো কথা ভাবার অবকাশ কি ওর আছে? হু হু করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায় চিত্রলেখার বুক চিরে। সেসব দীর্ঘশ্বাস আড়াল করতে গিলে ফেলে সে। বোনকে ভাবনায় হারিয়ে যেতে দেখে চারু আরো বলে, একটা প্রশ্ন করি তোমাকে আপা, কর। তোমার কি কখনো কাউকে ভালোবাসতে মন চায় না? কখনো কারো প্রেমে পড়তে ইচ্ছা করে না? শুনেছি প্রেম ভালোবাসা নাকি স্বর্গীয় সুখ দেয়। এক মুহূর্ত সময় না নিয়ে চিত্রলেখা বলে, না। কেন? ব্যাখ্যা চায় চারু। জবাবে চিত্রলেখা বলে, প্রেম ভালোবাসা অপাত্রে হলে জীবনটা বিষের মতো লাগে। ভালোবাসা যতখানি সুন্দর, অপাত্রে সেই ভালোবাসায় কাটার মতো বিষাদময়। ভালোবাসা তখনই সুন্দর যখন তা সুপাত্রে হয়। অপাত্রে ভালোবাসা হয়ে গেলে জীবন শেষ হয়ে যায়। অপাত্র? ভালোবাসার মানুষ কি কখনো অপাত্র হয়? অপাত্র হয়। যাকে ভালোবাসবো সে যে সুপাত্রই হবে তার কি কোনো গ্যারান্টি আছে? দিতে পারবে কেউ গ্যারান্টি? মানুষ চেনা কি খুব সহজ? বড় বোনের কথা ভাবায় চারুকে। জীবন নিয়ে চিত্রলেখার চিন্তা ভাবনা শুধু বাস্তবিক নয়, কঠিন বাস্তবিক। আবেগে সে কখনোই গা ভাসায়নি। মূলত তার জীবনের কঠিন বাস্তবতা তাকে সেই সুযোগ অনুমতি কখনোই দেয়নি। তা চারুর অজানা নয়। আপাতত এসব কঠিন বাস্তবিক চিন্তাভাবনা হাতে ঠেলে চারু বোনের হাত টেনে ধরে বলে, চলো আপা, ঘুমাবা। আমার ঘুম আসছে না, তুই ঘুমায় পড়। আসো, তোমার চুল টেনে দিই, আরাম লাগবে, ঘুমও আসবে। চিত্রলেখার মন চাইছে না ঘরে গিয়ে বিছানায় মাথা রেখে চোখ বন্ধ করতে। চোখের পাতা মিলালেই সেখানে কারো অবয়ব ভেসে উঠছে, কারো চলে যাওয়ার দৃশ্য। চোখ বন্ধ করে ওসব দেখার চাইতে মুক্ত আকাশ দেখতে ভালো লাগছে। কিন্তু চারুর জোরাজোরিতে ফিরে যেতে হয় বিছানায়। বন্ধের দুদিন বাসায় কাটিয়ে আজ আবারও অফিসে এসেছে চিত্রলেখা। যদিও রৌনক তাকে বলেছিল চাইলে আরো 2-1 দিন বাসায় থেকে বিশ্রাম করতে পারে, কিন্তু চিত্রলেখা নিজেই বাসায় থাকেনি।
এমনও আহামরি কোনো শরীর খারাপ হয়নি যার জন্য বাসায় বসে ছুটি কাটাতে হবে, বরং এই 2 দিন বাসায় থেকে অনেকটা হাঁপিয়ে উঠেছে বেচারি। ভাই বোনদের অতিরিক্ত আদর যত্নে আর আরামে বিরক্ত ধরে গেছে খানিকটা, তাই স্বাভাবিকতেই অফিস চলে এসেছে। অহেতুক ছুটি কাটানোর পক্ষে চিত্রলেখা কখনোই নেই। অফিস বিল্ডিংয়ে ঢুকতেই রিসেপশনের মেয়েটা চিত্রলেখাকে দেখেই চেয়ার ছেড়ে এগিয়ে আসে, ওকে ডাক দেয়। চিত্রলেখা ম্যাম। মেয়েটার ডাকে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। অপারেটর ডিপার্টমেন্ট থেকে প্রমোশন পেয়ে রৌনকের অফিসে যাওয়ায় এই একটা সুবিধা হয়েছে। এখন অফিসের অনেকেই তাকে ম্যাম বলে ডাকে। আগে অনেকেই নাম ধরে ডাকতো, কেউ বা এই ওই বলে সম্বোধন করত, কিন্তু যেদিন থেকে প্রমোশন হয়ে রৌনকের সঙ্গে কাজ শুরু করলো সেদিন থেকে অনেকেরই আচরণ বদলে গেছে। বেশিরভাগই ম্যাম বা ম্যাডাম বলেই সম্বোধন করছে। মেয়েটা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাম। আপনার নাকি শরীর খারাপ করছে, এখন কেমন আছেন? এই খবর অফিসে জানাজানি হয়ে গেছে মনে মনে ভাবে চিত্রলেখা। মুখে কেবল হেসে বলে, এখন ভালো আছি। আপনি স্যারের অফিসে যাচ্ছেন? অফিসেই তো যাব, আর কোথায় যাব? আপনাকে কষ্ট করে টপ ফ্লোরে যেতে হবে না। মানে বুঝলাম না। সিও স্যারের অফিস এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ, উপর থেকে নামিয়ে 3 তলায় শিফট করা হয়েছে অফিস। হঠাৎ ফ্লোর চেঞ্জ কেন? সেটা তো আমি বলতে পারছি না ম্যাম। আমাকে বলা হয়েছিল সবাইকে জানিয়ে দিতে। আপনাকেও ফোন করতে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আপনি আজ আসবেন না, একটু পরে ফোন করতাম আপনাকে, কিন্তু এর আগেই আপনি চলে এলেন। আর কথা বাড়ায় না চিত্রলেখা। সময় নষ্ট না করে উপরে উঠে যায়। হঠাৎ রৌনকের ফ্লোর পরিবর্তন করার কারণ কি হতে পারে তা ভাবায় তাকে। তবে কারণ যাই হয়ে থাকুক না কেন, চিত্রলেখার জন্য ভালোই হয়েছে। এখন আর কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে না তাকে। তবে চিত্রলেখার অবচেতন মন তাকে এটাও জানায়, কোনোভাবে সে নিজেই ফ্লোর পরিবর্তনের কারণ নয় তো। এমন কি হতে পারে তার জন্যই রৌনক উপর থেকে নিচে নেমে এসেছে, তার ফোবিয়ার কথা জানতে পেরে। এসব ভাবতে ভাবতে 3 তলায় নতুন অফিসে এসে পৌঁছায় চিত্রলেখা। রৌনক কেবিনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই একবার নক করে ট্রে হাতে ভেতরে প্রবেশ করে চিত্রলেখা। ওকে প্রবেশ করতে দেখে মোবাইলে কিছু দেখতে ব্যস্ত রৌনক একবার চোখ তুলে তাকায়, তারপর আবার নিজ কাজে মনোযোগ দেয়। চিত্রলেখা ট্রে থেকে 1 গ্লাস ঠান্ডা পানি, 1 কাপ চা ও একটা বাটি নামিয়ে রেখে ট্রে নিয়ে ফিরে যেতে নিলেই বাধা দিয়ে রৌনক জিজ্ঞাসা করে। এটা কি? দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা বলে, পায়েস। পায়েস কি উপলক্ষে? আমতা আমতা করে চিত্রলেখা ইতস্তত করে বলে, না মানে সেদিন আপনি এমন সময় বাসায় গিয়েছিলেন যে দুপুরে রান্না সেরে আমি আর সময় পাইনি যে আপনার জন্য মিষ্টি কিছু বানাবো। আমার মা সব সময় বলতো অতিথিকে কখনো মিষ্টি মুখ না করিয়ে বিদায় দিতে নেই, অথচ আপনাকে মিষ্টি মুখ না করিয়ে বিদায় জানাতে হয়েছিল। সেদিন পারিনি, তাই আজ বানিয়ে নিয়ে এলাম। বাকিটুকু আর বাকি রাখতে মন চাইল না। কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না, আমি তো খাওয়া দাওয়া করতে যাইনি সেদিন। তাছাড়া আমি কোনো ধরনের মিষ্টি খাবার খাই না। আমার জন্য অযথাই কেউ ব্যস্ত হোক সেটা আমার পছন্দ না। এত শক্ত কথা আশা করেনি, তাই রৌনকের বলা কথা শুনে তৎক্ষণাৎই চিত্রলেখার মুখটা চুপসে পানি হয়ে যায়। এমনিতেই ইতস্তত লাগছিল বেচারির, এখন আরো অপ্রস্তুত হয়ে পড়েছে। কি করবে দ্রুত চিন্তা করে হাত বাড়িয়ে পায়েসের বাটিটা তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কদম বাড়ায়। রৌনক হাত থেকে ফোনটা নামিয়ে রেখে ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সবাই চিত্রলেখা কেবিনের দরজার নবে হাত রেখেছে, তখনই সে পেছন থেকে ডেকে বলে, দাঁড়াও চিত্রলেখা। অমনি আবারও দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। কোনো অজ্ঞাত কারণে চোখ টলমল করছে ওর। দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরলেও মুখ তুলে রৌনকের দিকে তাকায় না, মাথা নিচু করে রেখেছে। লজ্জা লাগছে, এভাবে অনুমতি ছাড়া কিছু বানিয়ে না একদম উচিত হয়নি ওর। অনিচ্ছায় অনধিকার চর্চা হয়ে গেল। কখনো চিত্রলেখা এই ধরনের আহাম্মকি কারবার করেনি, আজ কঠিন একটা ভুল হয়ে গেল ওর। হয়তো চারুর বলা কথায় অবচেতন মনই ওকে দিয়ে কাজ করিয়েছে, অন্যথায় চিত্রলেখা এমন নয়। রৌনক চেয়ার ছেড়ে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়। যদিও রৌনক চিত্রলেখার দিকে তাকিয়েছে, কিন্তু ও বেচারি আজ ফ্লোর থেকে চোখ না তোলার পণ করেছে মনে মনে। সামনের দিকে হাত পেতে রৌনক বলে, বাটিটা দাও দেখি। আচমকায় মুখ তুলে তাকায় চিত্রলেখা। অমনি চোখে টলমল করা পানি একগাল গলে গড়িয়ে পড়ল হুড়মুড়িয়ে। চিত্রলেখার গালে চোখ বেয়ে পড়া পানি দেখে বুকের ভেতর অদৃশ্য কিছু অনুভূতিরা নিজেদের জানান দেয় রৌনককে। ব্যস্ত হয়ে উঠে সে বাম হাত বাড়িয়ে চিত্রলেখার ডান গাল বেয়ে পড়া পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করে, আমার কথা কষ্ট পেয়েছো? মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখ গলে কথা বের হতে চায় না বেচারির। ব্যস্ত সুরে রৌনক জিজ্ঞাসা করে, তাহলে কাঁদছো কেন? কাঁদছি না, চোখে হয়তো কিছু গিয়েছে তাই। এবার আগের চাইতে আরো বেশি ব্যস্ত হয় রৌনক।
নিজের জায়গা থেকে এক কদম কাছাকাছি এগিয়ে যায় সে। চিত্রলেখার গাল হাতে স্পর্শ করে ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে চোখে ফু দিয়ে দেয়। কিছু গিয়েছে কিনা দেখার চেষ্টা করে। রৌনকের দেওয়া ফু চিত্রলেখার চোখ গাল স্পর্শ করতে বেচারির বুকের ভেতর কালবৈশাখী ঝড় ওঠে। শরীর অবশ লাগে আর অসাড় লাগে নিজেকে। মনে হয় এই বুঝি এক্ষুনি মাথা চক্কর দিয়ে মাটিতে লুটিয়ে পড়বে সে। বার 2-3 চিত্রলেখার চোখে ফু দিয়ে রৌনক ওর গাল স্পর্শ করে রেখে জিজ্ঞাসা করে, এখন ঠিক লেগেছে কি? আবারও মাথা ঝাঁকায় চিত্রলেখা। তা দেখে রৌনক আরও জিজ্ঞাসা করে, শিওর? তুমি আমার সঙ্গে বাথরুমে আসো, চোখে পানি দিয়ে দিই। রৌনককে এতখানি ব্যস্ত হতে দেখে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে, ঠিক আছে, পানি দেওয়া লাগবে না। চোখটা লাল হয়ে আছে, একটু পানি দিলে ভালো লাগবে। আমি বাইরে গিয়ে দিয়ে নেব। রৌনক ছাড়তে চায় না, তবুও আর জোর করে না। চিত্রলেখার হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে এক চামচ মুখে দিয়ে বলে, কিন্তু মিষ্টি বেশি হয়েছে, আর আপনি তো মিষ্টি খান না। ইটস ওকে, একদিন এতটুকু মিষ্টি খেলে আমি মরে যাব না। তাছাড়া বিশেষ কিছুর জন্য মাঝে মধ্যে একটু একটু অনিয়ম করা যায়। চিত্রলেখা আর কিছু বলে না। রৌনককে ওখানে রেখে কেবিন থেকে বেরিয়ে পড়ে। চিত্রলেখা বেরিয়ে যেতে পায়েসের বাটি সমেত চেয়ার ফিরে আসে সে। বাটিটা নামিয়ে রেখে আবারও মোবাইলটা হাতে নেয়। অফিসে আসতে না আসতে তার ফোনে একটা ডকুমেন্ট এসেছে। সেই ফাইলটাই দেখছে রৌনক। ফাইলটা দেখে তার মেজাজ বিগড়ে গিয়েছিল। সেই বিগড়ে যাওয়া মেজাজে বিরক্তি নিজের অজান্তে চিত্রলেখার উপরই ঝেড়ে ফেলেছে। ভাগ্যিস তৎক্ষণাৎই সামনে নিতে পেরেছে নিজেকে, নয়তো কি বলতে আর কি কি বলে ফেলতো নিজেও জানে না। রিপা সামনে এসে দাঁড়াতে লিখন জিজ্ঞাসা করে, এত দেরি করলা কেন? কখন থেকে ওয়েট করতেছি জানো না? জানি তো, তাহলে মাথা বিগড়েছিল। গরম মাথায় তোমার সামনে আসতে মন চাইতেছিল না, তাই মাথায় এতগুলো পানি দিয়ে মাথা ঠান্ডা করে তারপর বের হলাম। বা আর এইদিকে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার যে চান্দি গরম হয়ে গেল, এটার কি হবে? তোমার চান্দি ঠান্ডা করার ঔষধ আছে আমার কাছে। কি? আগে একটা রিক্সা ডাকো, তারপর বলতেছি কি। লিখন দেরি না করে একটা রিক্সা ডেকে দুজনে চেপে বসতে রিপা নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করে এগিয়ে দেয়। তা দেখে লিখন জিজ্ঞাসা করে, বিরিয়ানি রান্না করছো? না, আব্বু কাচ্চি নিয়ে আসছিল সুলতানের। জানোই তো, আব্বু কিছু আনলে এত বেশি আনে যা বলার বাহিরে। আমরা কেউ অর্ধেক শেষ করতে পারিনি। সেখান থেকেই তোমার জন্য গরম করে নিয়ে আসছি। তোমার তো এসব বিরিয়ানি কাচ্চি বেশি পছন্দ, আলু এনেছি বেশি করে। চামচ আনো নাই? পিক করে হেসে ফেলে রিপা। হেসে নিয়ে ব্যাগ থেকে একটা চামচ বের করে দিতে লিখন আর সময় অপচয় না করে খাওয়া শুরু করে। খেতে খেতে লিখন জিজ্ঞাসা করে, হঠাৎ তোমার মাথা গরম কেন? তুমি তো সহজে রাগ হও না কখনো। রাগ হয় না, কিন্তু চোখের সামনে অন্যায় দেখলে রাগ লাগে আমার। কেন? আবার কি অন্যায় করলো? ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রিপা। সকাল সকাল বোনের সাথে ঝামেলা হয়েছে ওর, নতুন কোনো বিষয় নিয়ে নয়। সেই রৌনকের সঙ্গে সাবার বিয়ে সংক্রান্ত বিষয়ে। রিপাও ছাড়েনি, উচিত কথা শুনিয়ে দিয়েছে। সাবা ছোট বোনের ঠাস ঠাস করে বলা উচিত কথা হজম করতে না পেরে যাচ্ছে তাই ব্যবহার করেছে। এই নিয়ে দুই বোনের মধ্যে সকালবেলায় বাদানুবাদ হয়েছে। এসব কথা আবার মনে করে মুড নষ্ট করতে ইচ্ছা করছে না রিপার। এমনি নিজের বোনের খারাপ দিক নিয়ে কথা বলতে নিজেরই লজ্জা করে। তাই এই প্রসঙ্গে কিছু না বলে রিপা বলে, কিছু না, তুমি খাও, ঠান্ডা হয়ে গেলে মজা পাবা না। লিখন আর ঘাটে নাও, ভালো করে জানে রিপার যেটা বলা সেটা সে নিজে থেকেই বলে। তাকে জিজ্ঞাসা করতে হয় না কখনো। তাই আর কথা না বাড়িয়ে খাওয়ায় মনোযোগ দেয়। আরো কয়েক চামচ খাওয়ার পর রিপা জিজ্ঞাসা করে, কাল থেকে তো তোমার IELTS এর ক্লাস শুরু, তাই না? টিউশনে কোনটা ছাড়বা, কিছু ভাবছো? এই বিষয়ে প্রশ্ন করতে চামচটা নামিয়ে রাখে লিখন। রিপা জবাবের আশায় ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ভ্রু নাচিয়ে তাগাদা দেয় জবাব দিতে। শীতল কণ্ঠে লিখন বলে, ভাবছি মানে কি? কাল থেকে তোমার ক্লাস শুরু আর তুমি এখনো ভাবছো? ফোনে না বললা দুই ভাই বোনকে যে পড়াও, কি যেন নাম মেয়েটার? ও বৃষ্টি, হ্যাঁ, ওদের বাদ দিয়ে দিব বললা না? ভাবছিলাম তো আন্টিকে বলবো, ওদের আর পড়াতে পারবো না। কিন্তু আবার কিন্তু কি? টিউশনে একটা তোমাকে বাদ দিতেই হবে লিখন। নিজের কেরিয়ারে ফোকাস করতে হবে। এত চাপ একসাথে নিলে তো পরে কোনো দিকেই হবে না। সেটা তো বুঝতেছি, কিন্তু ওদের কিভাবে বাদ দি বলো? আন্টি অনেক স্নেহ করে আমাকে। তাছাড়া বৃষ্টির সামনে পরীক্ষা। সিলেবাস নাকি শেষ করে ফেলছো? তাহলে তো সমস্যা হওয়ার কথা না। পরীক্ষা না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নেই রিপা। পড়ালেখা কি এতই সহজ জিনিস? পড়লাম আর হয়ে গেল। পড়তে পড়তে জীবন বের হয়ে যায়। তাও কত মানুষ কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না।
সেজন্য প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত নিতে হয়। পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত কি চিন্তার শেষ আছে? সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকে রিপা। লিখন খানিকটা বিরক্ত, বুঝতে পারছে দুজনেই একই সঙ্গে খেপে গেলে চলবে না, তাই নিজেই শান্ত থাকার সিদ্ধান্ত নেয়। তাই কয়েক মুহূর্ত চুপ করে থেকে কিছু একটা চিন্তা ভাবনা করে রিপা বলে, এক কাজ করো, কি কাজ? তোমার সার্কেলের কাউকে দিয়ে দাও পড়াক, পরে পরীক্ষার সময় লাগলে তুমিও দেখিয়ে দিলা। এমনিও মেয়েটার বোর্ড পরীক্ষা হয়ে গেলে তো তুমি তখন আর পড়াবে না, ভর্তি কোচিংয়েই যাবে। তুমি না হয় কয়েক মাস আগে থেকেই বাদ দিলা। আপাতত পরিচিত ভালো কাউকে দিয়ে দাও পড়াক তোমার জায়গায়। এভাবে হয় না রিপা। কেন হয় না? তুমি বলতেছো তাই তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে। বিষয়টা এতখানিও সহজ না। ওর বাবা মা আমাকে ভরসা করে, বিশ্বাস করে, অনেক বছর ধরে পড়াই বলে নিজের ছেলের মতো আদর স্নেহ করে আমাকে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এমন হুট করেই ছেড়ে দিলে ওনারা মনে কষ্ট পাবেন। বৃষ্টিও কষ্ট পাইতে পারে। সামনে ওর পরীক্ষা। এখন মেয়েটাকে কষ্ট দিতে চাই না আমি, তাও একান্ত নিজের স্বার্থে। আমাকে ওর সবচাইতে বেশি প্রয়োজন এই মুহূর্তে। লিখন, তুমি এমনভাবে বলতেছো যেন মেয়েটা তোমার। রিপা ওর মুখে আনা কথা শেষ করতে না দিয়ে লিখন খানিকটা উচ্চস্বরে বলে, প্লিজ রিপা, এমন কিছু বইল না যেটা অশোভন শোনায়। বৃষ্টি আমার ছাত্রী। 2-4 দিন ধরে ওকে আমি পড়াই না। অনেক বছরের সম্পর্ক আমাদের। খুব ভালো, সুন্দর ও অনেস্ট একটা সম্পর্ক। কোনো আজাইরা খাতির না, আজে বাজেও কিচ্ছু না। রিপা ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে। লিখনের ভবিষ্যৎ জড়িত বিষয়গুলোতে অল্পেই হাইপার হয়ে যায়। রিপা অনেক বেশি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে, সেজন্যই মাঝে মধ্যে রিয়্যাক্ট করে ফেলে। এছাড়া যথেষ্ট বুঝদার মেয়ে রিপা নিজেই। লিখন জানে সে নিজেও যথেষ্ট চিন্তিত ওদের ভবিষ্যৎ নিয়ে। ইনশাল্লাহ ভালো কিছু হবে সেটা নিয়েও যথেষ্ট আশাবাদী সে। তাই বলে বৃষ্টির জীবনের এমন কঠিন সময় ওর হাত ছেড়ে দিতে পারবে না, তাও নিজের স্বার্থে। কেবলমাত্র আপন স্বার্থ দেখলেই হয় না। জীবন চলার পথে কখনো কখনো আমাদেরকে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর ভালো মন্দও দেখতে হয়। তাদের ভালোর জন্য কখনো কখনো নিজের দিক থেকেই খানিকটা স্যাক্রিফাইস করতে হয়। এভাবেই চলে জীবন। একান্তই আপন স্বার্থ সিদ্ধির নাম জীবন নয়। লিখনের পরিস্থিতিটা বিবেচনায় নিয়ে শান্ত হবার চেষ্টা করে রিপা বলে, আচ্ছা, তাহলে অন্য দুটার মধ্যে একটা ছাড়ো। ওগুলোকে ছাড়া যাবে না। 2টার এসএসসি পরীক্ষা সামনে। তাছাড়া ওদের আমি অন্তত বোর্ড পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পড়ানো ছাড়তে পারবো না। এমন কথা আগেই দেওয়া আছে। যদি ছাড়তে চাই তাহলে পরীক্ষার পরে। তাই অন্য 2টার একটাও ছাড়ার কথা বলতেও পারবো না। যদি এমন হইতো আমি দেশের বাইরে চলে যাচ্ছি বা ঢাকার বাইরে, তাহলেই ভিন্ন কথা। হয়তো বুঝাই বলা যাইতো, কিন্তু এমন কিছু যেহেতু না, তাই ছাড়ার অপশন নাই। তাহলে অপশানেই একটাই লিখন, আর তুমি এটাই ছাড়তেছো ফাইনাল। কিভাবে কি করবা আমি এত কিছু জানি না। আজকেই গিয়ে না করে দিবা, বলবা তুমি কাল থেকে আর পড়াতে পারবে না। নিজের সমস্যার কথা ভেঙে বুঝায় বলবা। যেহেতু তোমাকে অনেক স্নেহ করেন, অনেক দিনের সম্পর্ক, নিশ্চয়ই ওনারা বুঝবেন তোমার দিকটা। তোমাকে আপন ভাবলে অবশ্যই তোমার ভবিষ্যতের কথাও ভাববেন ওনারা। মুখটা কালো হয়ে যায় লিখনের। রিপা তাগাদা দিয়ে বলে, বলবা তো? আর তো অপশন নাই, বলতেই হবে। গুড, আজকে বাদ দিয়ে আমাকে জানাবা। আমি কিন্তু আর কোনো বাহানা শুনবো না বলে দিতেছি। আর বাহানা না করে নিজের ক্ষতি কইরো না প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। এবারে আর মুখে কিছু না বলে কেবল মাথা ঝাঁকায় লিখন। মনে মনে সে অনেক দ্বিধাগ্রস্ত। বৃষ্টির মাকে কিভাবে বলবে ছেড়ে দেওয়ার কথা সেটাই মাথায় আসে না ওর। কিন্তু একটা না একটা উপায় তো করতেই হবে, কিছু করার নেই। অন্য উপায় থাকলে বৃষ্টিদের পড়ানো বাদ দেওয়ার কথা মাথায়ও আনতো না সে। এখনই সময় লিখনের সবকিছু চাপিয়ে নিজেকে নিয়ে ভাবার, নিজের জন্য কিছু করার। কিন্তু তবুও মন সায় দেয় না বৃষ্টিকে ছেড়ে দিতে। মেয়েটা হয়তো দিশেহারা হয়ে পড়বে আচমকা এমন কথা শুনে। বৃষ্টির কথা ভেবে বেশি মন কেমন করছে লিখনের। মন বলছে সে পারবে না ছাড়তে, তার দ্বারা সম্ভব হবে না বৃষ্টিকে ছাড়া। এই সময় যে অন্য সবকিছু বাদ দিয়ে লিখতেই বৃষ্টির সবচাইতে বেশি দরকার, এটা আর কেউ না বুঝলেও লিখন ঠিকই বুঝে। কিন্তু তার নিজের জীবনের বাস্তবতাটাকে অনেক বেশি কঠিন ও রুক্ষ। রৌনকের অফিসের কেবিনে টেবিলের এপাশ আর ওপাশে মুখোমুখি বসে আছে ওরা দুই ভাই। ছোট ভাই জরুরি তলবে বড় ভাই রাদিন এসেছে তার সঙ্গে দেখা করতে। এসেই খানিকক্ষণ এদিক সেদিকের কথা বলে রাদিন জিজ্ঞাসা করে, তুই হঠাৎ আমার অফিসে এসে দেখা করতে বললি কেন? এমন কি জরুরি কথা যা এখানেই বলা লাগবে? বাসায়ও তো কথা বলা যেত, নাকি বাসায় বলা যাবে না? কেউ শুনে ফেললে সমস্যা?
কি এমন গোপন কথা? এত অধৈর্য হচ্ছ কেন ভাইয়া? আর কিছুক্ষণ বসো। আমি যেহেতু তলব করেছি অবশ্যই বলবো কেন আসতে বলেছি। তুমি তো অবশ্যই আসোই না। আজ যেহেতু এসেছো কিছুক্ষণ বসো। আমার ছোট্ট একটা কাজ আছে, শেষ করি। ততক্ষণ তোমার জন্য চা দিতে বলি। এক কাপ ওয়ালা চা খাও। সুন্দর এক কাপ চা খেয়ে সময় কাটাও, ভালো লাগবে। লাল চা আমার জন্য বলিস না, ওসব লিকার খেতে একদম ভালো লাগে না। স্মিত হেসে রৌনক বলে, চিন্তা করো না, গরম পানির লিকার খাওয়াবো না, ওয়ার্ল্ড কালার চা খাওয়াবো তোমাকে আজকে। ওয়ার্ল্ড ক্লাস বলিস কি? অফিসে এই জিনিস কিভাবে এলো? তোমার ছোট ভাইয়ের হাত অনেক বড়, জানোই তো। জোগাড় করে ফেলেছি। এই দুনিয়াতে জোগাড় করা যায় না এমন কিছুই নেই। তাহলে বল এক কাপ ওয়ার্ল্ড ক্লাস চা দিতে, খেয়ে দেখি কেমন খেতে তোর ওয়ার্ল্ড ক্লাস চা। আর কথা না বাড়িয়ে ইন্টারকমে ফোন করে রৌনক চিত্রলেখাকে বলে 2 কাপ চা দিয়ে যেতে। তারপর নিজের কাজে ব্যস্ত হয় সে। চিত্রলেখা চা দিয়ে গেলে রাদিন বেশ আরাম করে চা পানে মনোনিবেশ করে। আয়েশ করে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে রাদিন বলে, তুই তো ঠিকই বলছিস রে, এ তো দেখছি ওয়ার্ল্ড ক্লাস চা। চায়ের কোনো কম্পিটিশন হলে নিঃসন্দেহে এই চা ট্রফি জিতে চ্যাম্পিয়ন হবে, কোনো সন্দেহ নেই। ভাইয়ের কথার বিপরীতে কিছু না বলে আবার কেবল শব্দহীন স্মিত হাসে রৌনক। রাদিন হাত ঘড়িতে সময় দেখে এখানে আসার পর এই পর্যন্ত 7 বার হাত ঘড়িতে সময় দেখেছে সে। তার রৌনকের দৃষ্টি এড়ায়নি, শুধু হাত ঘড়ি নয় দেয়াল ঘড়ির দিকেও তাকিয়েছে বেশ কয়েকবার। বড় ভাইয়ের যে বিশেষ তাড়া আছে তা রৌনক জানে। নিজের চেয়ারে সামান্য হেলান দিয়ে বসে এবারে মুখ খুলে সে জিজ্ঞাসা করে, তোমার বুঝি তারা আছে বেরোবার? খানিক অপ্রস্তুত হয়ে রাদিন বলে, না, ঠিক তা নয়। তাহলে বারবার ঘড়ি দেখছো যে? কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে নিশ্চয়ই। সামনে একটা এক্সিবিশন আছে, সেই রিলেটেড মিটিং আছে একটা। বেশি জরুরি হলে ফোন করে বলে দাও তুমি আসতে পারবে না। লাস্ট মোমেন্টে তোমার অন্য একটা ভীষণ জরুরি কাজ পড়ে গেছে, কোম্পানি রিলেট, যা কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না। জরুরি ব্যক্তিদের অপেক্ষা রাখার চাইতে আগে কারণ দেখে ক্যান্সেল করে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া ভালো। এতে 2টো লাভ: 1, জরুরি কাজটা নষ্ট হয় না; 2, জরুরি মাস্টারের সাথে সম্পর্ক খারাপ হয় না। জানোই তো চলার পথে কাকে কখন দরকার পড়ে বলা মুশকিল, তাই সকলের সাথে ভালো সম্পর্ক মেনটেন করাটাও ভীষণ জরুরি। এদের নিজেরাই লাভ বেশি। রৌনকের কথায় কিঞ্চিত অবাক হয় রাদিন। অবাক হওয়াটা তার চোখে মুখে ফুটে উঠেছে। অবাক হয়ে রাদিন জানতে চায়, যেতে পারবো না কেন? এখনো তো সারা দিনই পড়ে আছে। আর কি এমন জরুরি কাজ আমার কোম্পানিতে? দিন পরে থাকলে আমার মনে হয় আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো তা শোনার পর তুমি হয়তো নিজেই যাবে না। রৌনকের কথার আগামাথা ধরতে পারে না রাদিন, তাই ভনিতা বাদ দিতে ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে, হে আলী, না করে স্পষ্ট করে বলতো কি বলতে চাইছিস। তোর কথায় রহস্য টের পাচ্ছে। কি বলতে চাইছিস তুই? একটু ক্লিয়ার করে বল। রহস্য তো আছে, তবে আমার নয় তোমার। আমার রহস্য? আমার আবার কিসের রহস্য? তুমি সিঙ্গাপুর যাচ্ছ? রৌনকের প্রশ্নে থতমত খায় রাদিন, কিন্তু নিজেকে সামলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টাও করে। তার সিঙ্গাপুর যাবার বিষয়টা কেউ জানে না। সে এখনো কাউকে কিছু জানায়নি, শুধু তানিয়াকে বলেছে তার পেন্টিংয়ে মন বসছে না, তাই হাওয়া বদলের দরকার, কেবল এতটুকুই বলেছে। ভুলেও সিঙ্গাপুর তো দূরের কথা, এটাও জানায়নি সে দেশের বাইরে যাচ্ছে। তাহলে এই খবর রৌনক কিভাবে জানলো? টিকিটটাও সে নিজে কেটেছে, অন্য কাউকে দিয়ে কাটায়নি, যদি বিষয়টা লিক হয়ে যায় ভয়ে। কিন্তু কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত নামে। রাদিনের ক্ষেত্রেও তাই হয়েছে। সে কাউকে না জানি সিঙ্গাপুর যাবে ভেবেছিল, কিন্তু তা মনে আর হলো না। তবে এই মুহূর্তে রাদিনের মাথায় অন্য আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রৌনক কি তানিয়াকে বিষয়টা জানিয়েছে? প্রশ্নটা করতে চেয়েও চেপে যায় সে। ভাইকে চুপ করে থাকতে দেখে রৌনক নিজেই বলে, অবাক হচ্ছ? অবাক হতে কিছুই নেই ভাইয়া, এত বড় ব্যবসাতে সামলাচ্ছি, তার জন্য কি এতটুকু খবর রাখার খুব কঠিন কিছু? বরং আমি না জানলে ব্যাপারটা অবাক হওয়ার মতো হতো না। নিজেকে সামনে নিয়ে রাদিন নিজের কণ্ঠস্বর খানিকটা কঠিন করার চেষ্টা করে জিজ্ঞাসা করে, তুই কি আমার পেছনে স্প্রে লাগিয়েছিস? স্প্রে লাগানোর কি কোনো প্রয়োজন আছে? প্রশ্নের বিপরীতে পাওয়া পাল্টা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না রাদিন। 2 সেকেন্ড সময় নেয়, ভাবে, তারপর বলে, হ্যাঁ যাচ্ছে, এটা তো নতুন কিছু নয়। এর আগেও পেন্টিংয়ের কাজে এক্সিবিশনের জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুর গিয়েছি আমি। এবার প্রথম সিঙ্গাপুর যাচ্ছি এমন তো না। আগের যাওয়ার এখন যাওয়াটা যে এক নয় তা তুমি নিজে ভালো করে জানো ভাইয়া। তুমি সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছ না, বরং তুমি সেটেল করতে যাচ্ছ। তুমি ভাবিকে চিট করছো। রাদিনের থতমত ভাবটা বেড়ে গেল মুহূর্তে। এবারে নিজেকে সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে। কথা ধরে আসছে তার, তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, আমি তানিয়াকে চিট করছি, এই কথা তুই বলতে পারলি?
তুমি করতে পারছো আর আমি করতে পারবো না? তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছো, এটা তো মিথ্যা নয়। আমি কি মিথ্যে বলছি ভাইয়া? তুমি নতুন করে তোমার পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়নি। নিজের মোবাইল ফোনটা রাদিনের দিকে এগিয়ে দিয়ে রৌনক আরও বলে। যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এইসব কি? রৌনকের ফোনের স্ক্রিনে ভাসছে রাদিন ও তার প্রাক্ত প্রেমিকার হাত ধরাধরি করে কক্সবাজারে বিচে হাঁটাহাঁটির মুহূর্তের কিছু স্থিরচিত্র। ছবিগুলো দেখে একবার ঠোক গিলে রাদিন। রৌনক বলতে থাকে নিজের মতো করে। এখন বলো না আবার এসব আগে তোলা ছবি ডিটেলসে গেলে ডেট পাওয়া যাবে। ছবিগুলো কোন দিন, কত তারিখে, ঠিক কয়টার সময় তোলা হয়েছে। তাছাড়া 2 বছর আগের তুমি আর তোমার বর্তমান তুমি মধ্যে বিশাল ফারাক। সেখানে তোমার ইউনিভার্সিটি টাইমের তুমি আর এখনকার তুমির মধ্যে রাত দিন পার্থক্য। ছবি দেখে যে কেউ স্পষ্ট পার্থক্য টের পেয়ে যাবে, কাউকে বলে দেওয়া লাগবে না। কি বলবে খুঁজে না পেয়ে রাদিন প্রসঙ্গ অন্যদিকে ঘোরাবার চেষ্টা করে বলে। তার মানে তুই সত্যি সত্যি আমার পেছনে স্প্রে লাগিয়েছিস? এসব কথা বলে তুমি প্রশংসা এড়াতে পারো না ভাইয়া। এত বড় ব্যবসা সামলাচ্ছি, চোখ কান বন্ধ করে নাই নিশ্চয়ই। শুধু তো ব্যবসাটা না, বাবা আমার উপর তোমাদের সবার দায়িত্ব দিয়ে গেছে। সেই সব দায়িত্ব ঠিকঠাক পালন করতে গেলেও তো খোঁজখবর রাখতে হয় তোমাদের। কে কোথায় কি করছো না করছো আমাকে জানতেই হবে, তাই না? কে কি করছো না করছো সেটা না জানলে তোমাদের ঠিকঠাক কিভাবে খেয়াল রাখবো বলো তো? আমি তো একা নিজের ভালোর জন্য তোমাদের সবাই খেয়াল রাখছি না। তুই কি তানিয়ার পিছনে স্প্রে লাগিয়েছিস? তানিয়ারও কি কারোর সাথে? রৌনক বুঝতে পারে রাদিন কোন অ্যাঙ্গেলে তাকে করা প্রশ্নটাকে তানিয়ার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাইয়ের বোকা বোকা প্রশ্ন শুনে মাথা তুলে স্মিত হেসে রৌনক বলে। ভাইয়া তুমি নিজেও জানো চরিত্রের দিক থেকে ভাবি তোমার থেকে ফার্দার বেটার। তোমার মতো তার চারিত্রিক সমস্যা নেই, আগেও ছিল না, এখনও নেই। শি ইজ টোটালি 110% লয়াল টু ইউ অ্যান্ড ইউর সো কল্ড রিলেশনশিপ। ভাবি এরকম মানুষ না, সুযোগ পেলেও সে তোমাকে চিট করবে না। তুমি চিটের এটা জানলেও সে তোমাকে চিট করবে না। শি ইজ সো পিওর ফ্রম হার হার্ট। কিন্তু আফসোস, তুই বলতে চাইছিস আমার চরিত্রের দোষ আছে? অবশ্যই আছে। রনক চেঁচিয়ে ওঠে রাদিন, কিন্তু রৌনক চেঁচায় না, ক্ষিপ্তও হয় না। যেভাবে বসেছিল সেভাবে বসে থেকে শান্ত কণ্ঠে বলে। অযথা চেঁচিয়ে লাভ নেই ভাইয়া। আমি চেঁচামেচি করলে তুমি টু শব্দ করার সুযোগ পাবে না। যে লোক ঘরের বউ বাচ্চা রেখে প্রাক্তন প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক রাখে তার চরিত্র নিশ্চয়ই পরিষ্কার নয়। আর তুমি ভাবে দিকে আঙুল তুলছ নিজের দোষ ঢাকার জন্য। ওয়াও, যে মহিলা তোমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করার আগে দুবার ভাবিনি, তুমি তার দিকে খারাপ আঙুল তোলার চেষ্টা করছো। তুমি যদি ভাবির প্রতি লয়াল হতে তাহলে ভাবির ক্যারেক্টার খারাপ হলেও তুমি সেটা পর্দা দেওয়ার চেষ্টা করতে। নিজের দোষ ঢাকার জন্য ভাবির দিকে এইভাবে আঙুল তুলছো না। তানিয়া আমার জন্য স্যাক্রিফাইস করেছে। করেনি বলছো? তার কি প্রয়োজন কোম্পানির পেছনে গাধার মতো খাটাখাটনি? বাড়ি বড় বউ বাসায় থাকবে, আরাম করবে, মন চালিয়ে শপিং করবে, দেশ বিদেশ ঘুরতে হবে। এইসব না করে সে কোম্পানির পেছনে দিন রাত খাটছে কেন? তোমার জায়গাটা অপূর্ণ না করতে, কেউ যেন তোমার দিকে আঙুল তুলতে না পারে সেজন্য। কেউ যেন বলতে না পারে তোমার সাইড থেকে কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন নেই। তোমার হয়ে তোমার কাজটা করছে সে, আর তুমি তাকে সিট করছো। তোমার জন্য এত কিছু করার পর মানুষটা আর যাই হোক এটা ডিজার্ভ করে না। তোমার থেকে সিট হওয়াটা সে কোনোভাবেই ডিজার্ভ করে না। তুমি তাকে ঠকানোর কোনো অধিকার রাখো না। তাছাড়া কার জন্য করছে এসব? তুমি কি মনে করো তোমাকে ভালোবেসে এই মহিলা তোমার জন্য ফিরে আসবে? যদি এমনটা ভেবেও থাকো তাহলে আমি বলছি শোনো, তুমি খুবই ভুল করছো। এই মহিলা শুধু তোমার টাকার জন্য এসেছে। আগের হাজব্যান্ডের ডিভোর্সের সময় সেই সব টাকা পয়সা পেয়েছিল, সব উড়িয়ে শেষ করেছে। তারপর যখন তোমার সঙ্গে দেখা হলো এবং দেখলো তুমি আজও তাকে ভুলে যাওনি, তখন বুদ্ধি আটলো তোমাকে ফাঁসানো। তুমি তার জন্য কেবল সোনার ডিম দেওয়া হাঁস। এই পর্যন্ত তুমি তার পিছনে বিশাল অ্যামাউন্ট খরচ করে ফেলেছো, যার পাই টু পাই হিসেব আমার কাছে আছে। তুমি কি ভাবছো তোমরা কে কোথায় টাকা খরচ করছো সেই খবর আমার অজানা? আমার পারমিশন ছাড়া 1 পয়সাও কোম্পানি থেকে নিতে পারবে না তোমরা কেউ। শুধু তাই নয়, তোমার ধানমন্ডির ফ্ল্যাট ওই মহিলার থাকছে। তুমি কি ভাবছো এইসব খবর আমার পর্যন্ত আসবে না? আমার নাকের নিচে তুমি কাণ্ড ঘটাবে আর আমি টের পাবো না? তা তুমি ভাবলে কিভাবে ভাইয়া? সবার কাছ থেকে আড়াল করতে পারলেও আমার থেকে আড়াল করতে পারবে না, এটা তোমার জন্য উচিত ছিল। কথার এই পর্যায়ে রৌনক থামলে রাদিন জিজ্ঞাসা করে। তানিয়া এসব জানে? তুমি বলতে লজ্জাবোধ করলে আমি বলতে পারি, সমস্যা নেই।
আমতা আমতা করে রাদিন। তা দেখে রৌনক বলে, তুমি নিজেও ভালো করে জানো তুমি যে বিশাল জীবনযাপন করছো সেটা শুধুমাত্র তোমার ইনকাম দিয়ে সম্ভব নয়। আর এটাও জানো আমি বলে কোম্পানি থেকে প্রতি মাসে যে ইনকামের যে শেয়ার তুমি পাও সেটা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। কোম্পানির একটা টাকাও যেন তুমি না পাও সেই ব্যবস্থা করার ক্ষমতা আমার আছে। কিন্তু তোমার প্রেমিকা তোমাকে ছাড়ার 2 দিন সময় অপচয় করবে না। তুই কি আমায় হুমকি দিচ্ছিস? তুমি ভালো করে জানো ভাইয়া আমি হুমকি ধামকি দেওয়া বিশ্বাসী নই। সবসময় আমার কাজ কথা বলেছে তাই তোমাকেও সরাসরি বলছি তোমার আমার পরে এইসব সম্পত্তির মালিক হবে মিমি। হয়তো তোমার পিছনে 1 পয়সা অপচয় করার পক্ষে আমি নই, বরং যতটা তাদের জন্য সংরক্ষিত হবে সময় মতো বুঝিয়ে দেওয়া হবে আসল উত্তরাধিকারীদের। তবে ভাইয়া তোমার জন্য একটা অফার আছে। রাদিনের চোখে মুখে কৌতূহলী কণ্ঠে এসে জিজ্ঞাসা করে, কিসের অফার? ড্রয়ার খুলে একটা চেকের পাতা এগিয়ে দিয়ে রৌনক বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।